জি, স্টুডেন্ট অ্যাকাউন্টস এর প্রথম কাজ শুরু হয় বেসিক সেটিং এর ফিস সেটিং থেকে। মানে আমি যে স্টুডেন্টের ফিস কালেকশন করব সেটা সেটিংসটা আমাকে করতে হবে যে জায়গা থেকে। হ্যাঁ, আমরা প্রত্যেকে যখন স্টুডেন্ট অ্যাকাউন্টের সেটিংস নিয়ে কাজ করব তখন আমরা এই বেসিক সেটিং অপশন থেকে কমন সেটিং, তারপর এখানে ফি সেটিং একটা অপশন পাবো। আমি আপনাদের যে কোনো একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটাতে একবারে স্টুডেন্ট অ্যাকাউন্টসের কোনো কাজ করা হয়নি, কোনো ধরনের সেটিংস করা হয়নি, এরকম একজন কি বলবেন? তাহলে আমি ওই প্রতিষ্ঠানটাতে গিয়ে ওইটাতে কাজ করবো আজকে। মোহাম্মদ জামিল হোসেন, ফরিদপুর মুসলিম মিশন গার্ডেন একাডেমি। জি, আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন। ফরিদপুর মুসলিম মিশন গার্ডেন একাডেমি। মুসলিম মিশন গ্রানাডা একাডেমি। ফরিদপুর মুসলিম মিশন না? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন কাজ শুরু করব সবার প্রথম আমাদেরকে চলে আসতে হবে বেসিক সেটিং, ফিস সেটিংস। ফিস সেটিংস থেকে মাত্র চারটা কাজ, মাত্র চারটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টস এর ফিস কালেকশনটা একবারে কমপ্লিট হয়ে যাবে, ওকে হয়ে যাবে। আমরা তারপরই কালেকশন শুরু করে দিতে পারবো। এই চারটা কাজ কি কি? একটা হচ্ছে অ্যাড ফি টাইপ। আপনার প্রতিষ্ঠানে আপনি স্টুডেন্টের কাছ থেকে যত ধরনের টাকা কালেকশন করেন যে যে খাতের নামে, সেই খাতগুলোকে এখানে অ্যাড করতে হবে। যেমন আমরা খাত, ছোট ছোট খাত ধরলে ধরতে পারি কি টিউশন ফি, এক্সাম ফি, এডমিশন ফি, তারপরে হচ্ছে স্কাউট ফি, মিলাদের জন্য, প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য টাকা কালেকশন করা হয়, সিলেবাসের জন্য। এরকম ছোট ছোট আপনার প্রতিষ্ঠানের যত রকমের খাত আছে সবগুলো খাত প্রথম আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড ফি টাইপ, কত রকমের ফি আমি কালেকশন করব তার সব আমি এখান থেকে অ্যাড করব। যেমন আমি সিম্পল হিসেবে একটা দুইটা অ্যাড করি। আমি প্রথমে দিলাম টিউশন ফি, এটাকে 1 নাম্বার দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। পজিশন নাম্বারটা রাখবো। দেখেন, আমি মুহূর্তের ভিতরে 5টা ফি নিয়ে নিয়েছি। আপনাদের একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ 10, 15, 20 টাকা, মানে যাদের অনেকগুলা খাত থাকে তাদের 10, 15, 20টা খাত থাকতে পারে। তো এই অ্যাকাউন্ট সেটিংস করার আগে আমরা আগে আমার খাতগুলাকে একটা ওয়ার্ড ফাইলে অথবা একটা একটা এক্সেল ফাইলে আমি আগে লিখে নেব, এবং কোন ক্লাসে কোন খাতে কত টাকা কালেকশন করি সেটাকে আমি একটা ওয়ার্ড ফাইলে আগে তৈরি করে নেব। তাহলে আমার এই সেটিংসটা করতে একবারই কম সময় লাগবে, মানে আধা ঘন্টার ভিতরেই সেটিংস কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি এখানে 5টা ফি এর খাত নিয়েছি: টিউশন ফি, এক্সাম ফি, এডমিশন ফি। এখানে কি একটু কথা বলা যাবে? জি, অবশ্যই বলুন। যে আমাদের যেটা হয়, আমাদের তো দুই ধরনের ছাত্রছাত্রী। একটা হচ্ছে আমরা হেড অফিস থেকে স্টাইপেন্ড পাই, আর একটা জি হচ্ছে আমাদের কিছু বাচ্চা টাকা দিয়ে পড়ে। তো আমাদের, আপনি যে খাতগুলোর কথা বলছেন, হেড অফিস থেকে যেটা আমরা স্টাইপেন্ড পাই, সেটা আমাদের খাত বলা আছে যে টিউশন ফিতে কত, এক্সাম ফিতে কত, আমরা অ্যামাউন্টটা জানি, টোটাল অ্যামাউন্টটা ভাগ করা হয়, সেটা জি আমরা জানি। কিন্তু যেটা আমাদের বাচ্চারা বেতন দিয়ে পড়ে, যেমন আমরা 6 অনওয়ার্ডস স্টাইপেন্ড পাই অফিস থেকে 3,000 টাকা, কিন্তু জি। আমাদের যারা পেইড বাচ্চা, যারা টাকা দিয়ে পড়ে, তারা কিন্তু 6 অনওয়ার্ডস আমাদেরকে দেয় 1500 টাকা, 1500 টাকা মানে কম দেয়। তো এখন 15। আমরা এই, তাহলে সেক্ষেত্রে খাতগুলো কিভাবে বসাবো? আচ্ছা, 1500 টাকা কম দেয়, কেন কম দেয় সেটা আগে আমাকে বলেন। এটা কি তাকে আপনি কারণ ডিসকাউন্ট আমাদের দিচ্ছেন হেড ও অফিস থেকে এটা, জি, এটা আমাদের হেড অফিস থেকে ওয়েভার বলা দিচ্ছেন? যে ওয়েভার, যে আমাদের এখানে 3,000 আচ্ছা। টাকা দিয়ে পড়ার মতো সামর্থ্যবান লোক নাই, তাই তারা হুম, 1500 টাকা করে দেয়। আর স্টাইপেন্ড আসে যারা নন পেড, নন পেড হুম, মানে যারা স্টাইপেন্ড স্টুডেন্ট, তাদের জি। আসে হচ্ছে 3,000 টাকা হেড অফিস থেকে স্যাংশন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে সুন্দর একটা সিস্টেম বলে দিচ্ছি। সবার সমান টাকায় ফি জেনারেট হবে। হ্যাঁ, যেহেতু আপনি আমাকে বলেছেন যারা পেড নিজের টাকা নিজে দিয়ে পড়ে তাদেরকে আপনি জি 50% ওয়েভার দিচ্ছেন, 50% জি দিতে পারেন, 70% দিতে পারেন, 100% জি দিতে পারেন। এই যে আমাদের জি সেটিংস এর নিচে দেখেন একটা আছে ওয়েভার টাইপ এবং হচ্ছে ওয়েভার সেটআপ। ঠিক আছে, হুম, আপনি হুম, আপনার যেই স্টুডেন্ট আমার যতটুকু জানি সিজেডএম এ বেশিরভাগ স্টুডেন্টই সিজেডএম এর কর্তৃপক্ষ যে টাকা দেয় তার মাধ্যমে পড়ালেখা করে। জি জি আর বাকি অল্প স্টাইপেন্ড, কিছু জি, স্টেপেন স্টুডেন্ট, মানে বাইরের যারা পেইড স্টুডেন্ট তারা অল্প। খুবই কম।
অল্প। হুম। তাহলে আমি পেইড হুম। স্টুডেন্টদেরকে একটা ওয়েবার সেট আপ করে দেবো। এটা ওয়েবারের টাইপ কি নেবো সেটা আপনারা ভালো জানেন, যেমন অন্যান্য আমাদের স্কুল নেয়। এখানে কি সেম কেস, আমাদের এখানেও সেম কেস, অর্থাৎ আচ্ছা, এই টাইপের প্রত্যেকটা আমরা প্রতিষ্ঠানে এখানে সেম কেস, প্রত্যেকটা প্রতিষ্ঠানই এরকম কিছু পেইড আছে, আর বেশিরভাগই হচ্ছে যারা ফ্রিতে পড়ে, হ্যাঁ মানে জি। সিজিডিএম থেকে টাকা দেয়। তো আমরা জি। ডিসকাশনটা ধারাবাহিক ভাবে যাই, নিচে ওয়েবারের সেট আপ হুম। আছে, যাদেরকে আপনার ওয়েবার দেওয়ার দরকার তাদেরকে ওয়েবার হুম। যখন ডিসকাস করব তখন আপনারা বুঝতে পারবেন আশা করি। হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আমি এর সাথে একটু অ্যাড করতে চাই। জি। সেটা হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরি হবে আবার চারটা। এটা হচ্ছে ওই যে কিছু রেসিডেন্সিয়াল একটা ক্যাটাগরি, আর একটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল। আবার রেসিডেন্সিয়ালের মধ্যে পেইড নন পেইড আছে, আর নন রেসিডেন্সিয়ালের মধ্যে পেইড নন পেইড আছে। অ্যামাউন্ট মানে চারটা অ্যামাউন্ট আমাদের এখানে। চারটা অ্যামাউন্ট কি ভিন্ন ভিন্ন? রেসিডেন্সিয়ালের জন্য Amount, অ্যামাউন্ট টিউশন। মানে যাদের সিজিএম যাদের পেইড করে। জি। আচ্ছা, আমি আমি যেটা জিজ্ঞেস করি সেটার একটু উত্তর দেন, হ্যাঁ। যেমন মনে করেন যারা রেসিডেন্সিয়াল আছে তাদের টিউশন জি। ফি আর নন জি। রেসিডেন্সিয়ালের টিউশন ফি কি একই সেম? হুম। হ্যাঁ। না, না, দুই 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 রকম। যারা রেসিডেন্সিয়াল আর নন রেসিডেন্সিয়াল তাদের সেম না, টিউশন দুই ফি, রকম। আচ্ছা এক্সাম ফিও সেম না দুই রকম? দুই রকম। মানে সব রেসিডেন্সিয়াল এক এক টোটাল অ্যামাউন্টটা হচ্ছে প্রতিষ্ঠানে ছয় ওটা হাজার হেড টাকা অফিস থেকে আর নন ইয়ে রেসিডেন্সিয়ালের করে টোটাল। দেয়া আছে, আমরা ভাগ একজন ভাগ একজন করে করে কথা দেয়া বলি, আছে এক এক রকম। হুম, একজন হুম। একজন করে কথা বলি, তাহলে এটা সুবিধা হবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, জি। আপনার যেটা আপনার আপনার যে স্টুডেন্ট গুলো আপনি ক্যাটাগরি দিয়ে তো আলাদা করেছেন, রেসিডেন্সিয়াল আর নন রেসিডেন্সিয়াল আলাদা তো করাই জি। আছে। জি। আমাদের এখানে যখন হুম। আমরা জি, জি, অ্যামাউন্ট করা সেট আপ আছে। করবো, অ্যামাউন্ট সেট আপ করবো, ঠিক আছে, সেখানে হুম। আমরা অ্যামাউন্টটা তাহলে ভিন্ন। অ্যামাউন্টটা ভিন্ন হবে নাকি? আমাদের এখানে গ্রুপ গ্রুপ জি, অনুযায়ী জি। অ্যামাউন্ট ভিন্ন করার সিস্টেম আছে। যেহেতু আপনাদের ক্যাটাগরি অনুযায়ী অ্যামাউন্ট ভিন্ন করতে হবে, সেটা আমরা আপনাদের জন্য একটা, এটা কি একটা প্রতিষ্ঠানে নাকি কয়েকটা প্রতিষ্ঠানে এরকম আছে? রেসিডেন্সিয়ালের সুবিধা কি আরো কয়েকটা প্রতিষ্ঠানে আছে? আছে। আছে, আরো কয়েকটা প্রতিষ্ঠানে আছে, যে আমাদের এখানে যে রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল। আবার রেসিডেন্সিয়ালের মধ্যেও যারা পেড তাদের অ্যামাউন্ট একরকম, যারা নন পেড তাদের অ্যামাউন্ট আরেক রকম। ওই যে আর ঠিক নন পেইডের, রেসিডেন্সিয়াল। আচ্ছা পেইড আর নন পেইডের বিষয়টা তো আমি বলে দিলাম, যারা পেইড জি, তাদেরকে জি। আপনারা কিছুটা ডিসকাউন্ট দেন, ওয়েভার দেন, জি, জি। সেটা ওয়েভার জি। সেট আপের মাধ্যমে হয়ে যাবে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। হ্যাঁ। ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আচ্ছা। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কিছু আবাসিক কিছু অনাবাসিক, রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল। জি। এখন রাইট। আবাসিকের, আবাসিক সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানে আবাসিকের জন্য যারা থাকে তাদের আলাদা একটা ফি নেয়, আবাসিক ফি। আর হ্যাঁ, তাছাড়া হ্যাঁ। এক্সাম, টিউশন ফি, এগুলো সব সেম হয়। আমি হোস্টেলে থাকি, আমার হোস্টেলের একটা চার্জ আছে, কিন্তু আমার স্কুলের যে বিল, মাসিক বেতন, সেটা আমার 500 টাকা, হুম। যে বাইরে থেকে আসা পরে তারও 500 টাকা। হ্যাঁ, এরকম সেম হওয়ার কথা। কিন্তু আপনাদের কি এগুলো ভিন্ন নাকি, মানে সব সব ভিন্ন নাকি একটা ফি ভিন্ন? এখানে কিছু দুই একটা খাত আছে যে একটু ভিন্ন, যেটা হেড অফিস থেকে যেভাবে দেওয়া আছে ওইভাবে আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা দুই নেই। একটা আমি খাত আছে। তাহলে আমি তাহলে আপনাদেরকে একটা ক্যাটাগরি সিস্টেম করে দেবো, আপনি ক্যাটাগরি অনুযায়ী আলাদা জেনারেট করে নেবেন। জি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল আলোচনা, ধারাবাহিক যে আলোচনা সেটাতে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক ভালো করে আছে। বুঝুন আগে পরে বুঝতে। তো আমরা ছিলাম যে ফি ফি টাইপ গুলা, প্রথম এক নাম্বার কাজ হচ্ছে আমার প্রতিষ্ঠানে যত ধরনের ফি কালেকশন করব তার টাইপ গুলো আমি নিয়ে নেব এবং পজিশন দিয়ে নেব। হ্যাঁ, এগুলো সবচেয়ে ভালো হয় একটা ওয়ার্ড ফাইলে যদি আমি নোট করে নেই, ওয়ার্ড ফাইলে নোট করে নেব, এবং কোন ক্লাসের জন্য কত টাকা অ্যামাউন্ট, আপনার প্রতিষ্ঠানে যতগুলো ক্লাস আছে তার অ্যামাউন্ট গুলো পাশে এইভাবে লিখে নেবেন। টিউশন ফি ক্লাস 1 এর জন্য একরকম, ক্লাস 2 এর জন্য আরেক রকম, ক্লাস 3 এর জন্য একরকম, ক্লাস 4 এর জন্য আরেক রকম। ঠিক আছে, এইভাবে আপনি অ্যামাউন্ট গুলো লিখে নেবেন, তাহলে আপনাদের ইয়ে করতে সুবিধা হবে। তো আমার সবগুলা ফি এর নাম নেওয়ার পর আমি দ্বিতীয় যে কাজটা সেটাতে চলে যাব, ফি সেট আপ। এখানে আমি ক্লাস দেব, তারপর হচ্ছে ফ্রম ক্লাস দেব, তারপর হচ্ছে গ্রুপ দেব, এনে গেট ডাটা দেব। আমি যেই 5টা ফি নিয়ে নাম নিয়েছিলাম সেই 5টা ফি চলে এসেছে। এটা কোন ক্লাসের জন্য নিয়েছি? আমি নার্সারি ক্লাসের জন্য। 1 মিনিট, একটু আমি সময় নিচ্ছি।
সরি আপনাদের কাছ থেকে একটু সময় নষ্ট করার জন্য। আচ্ছা, অ্যামাউন্ট সেটআপের বিষয়টা বলতেছিলাম। হ্যাঁ, এটা আমাদের কিন্তু চারটা কাজের ভিতরে দ্বিতীয় কাজ। আমরা প্রথম কাজ কিন্তু করে ফেলেছি, আমরা সব নামগুলো নিয়ে নিয়েছি, এই যে আমাদের নামগুলো এখানে চলে আসছে। আমি নার্সারির জন্য অ্যামাউন্ট সেটআপ করতেছি, ফ্রম ক্লাস টু ক্লাস নার্সারি, গ্রুপ দিলাম এনএ, দিয়ে আমি গেট ডাটা দিলাম। এখানে যে স্যার ওই যে ক্যাটাগরি চাচ্ছিলেন, ওনাকে আমরা যখন ক্যাটাগরি অ্যাড করে দেবো, তাহলে এখানে আমার আরেকটা ফিল্ড আসবে। হ্যাঁ, গ্রুপ থাকবে এবং হচ্ছে ক্যাটাগরি থাকবে। তখন আমি ক্যাটাগরি দিয়ে সার্চ দিলে ওই ক্যাটাগরির জন্য অ্যামাউন্টটা সেট আপ হবে। যেমন আমি এখানে গ্রুপ দেবো, হ্যাঁ, এনে ক্যাটাগরি দেবো রেসিডেন্সিয়াল, দিয়ে গেট ডাটা দেবো, তারপর আমার রেসিডেন্সিয়ালের জন্য যে অ্যামাউন্ট গুলো লাগবে আমি সেই অ্যামাউন্ট গুলো সেট আপ করবো। তারপর হচ্ছে আমি আবার নন রেসিডেন্সিয়াল দিয়ে সার্চ দেবো, তার জন্য অ্যামাউন্ট সেট আপ করবো। জাস্ট এতটুকুই পার্থক্য থাকবে, আর বাকি সব সেম টু সেম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি এডমিশন ফি আমি ধরে নিলাম, এখানে আমি এইভাবেই জেনারেট করতেছি। অথবা এই প্রতিষ্ঠানে যিনি আছেন, এটি কি বলতে পারবেন যে আপনাদের এডমিশন ফি, এক্সাম ফি কত টাকা করে? আমাদের মান্থলি যেটা দিতে হয় একটা প্রত্যেকটা স্টুডেন্টকে, সেটা পেইড বাচ্চাদের জন্য একটা দিতে হয়, নন পেইড বাচ্চাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে আপনাদেরকে এখন আপনাদের ওই অ্যামাউন্ট নিয়ে নিয়ে সেট দিতে সমস্যা, কথা বলতে হবে অনেকবার। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিছু ডেমো ডাটা দিয়ে, ডেমো অ্যামাউন্ট দিয়ে। যেমন এডমিশন ফি ধরে নিলাম আমি 500 টাকা, এক্সাম ফি 400 টাকা নার্সারির জন্য, মিলাদের জন্য বাৎসরিক একবার 100 টাকা, স্কাউট ফি 200 টাকা, আর টিউশন ফি মান্থলি মনে করেন 1000 টাকা, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। আমার এই ক্লাসের জন্য অ্যামাউন্ট সেট আপ হয়ে গেছে। কোনটা করলাম? আমি নার্সারি। আপনার যদি 5টা ক্লাস থাকে, আপনি 5টা ক্লাসের জন্য এরকম ভাবে করে নেবেন। হ্যাঁ, আর যদি আপনার যদি ক্লাস কম থাকে, বেশি থাকে, আপনি এভাবে সেট আপ করে নেবেন। আশা করি খুব এখানে ঝামেলার কোনো বিষয় না। ওই যে আপনি যদি প্রথম ওয়ার্ড ফাইলটা তৈরি করে নেন, আপনার ফি এর খাতগুলা ক্লাস অনুযায়ী অ্যামাউন্ট গুলা লিখে নেন, তাহলে আপনি এটা খুব দ্রুত সময়ের ভিতরে এতটুকু কাজ করে ফেলতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে নার্সারিতে আমি যেই টাকা বসিয়েছি সেই টাকা আর কেজির টাকা সেম, তাহলে আমি এই যে 2 ক্লাস দেব কেজি, ফ্রম ক্লাস আমি আনতেছি কার কাছ থেকে? নার্সারি থেকে। গ্রুপ দেবো এনে, দিয়ে গেট ডাটা দেবো, দেখেন অ্যামাউন্ট গুলো চলে এসেছে। জাস্ট সেভ দিয়ে দেবো, সেভ হয়ে যাবে। আবার যদি মনে হয় যে নার্সারি কেজি ওয়ান ওয়ানের সাথে আমার এটা কোনোটাই মিলবে না, তাহলে আমি এখানে শুধু ওয়ান দিয়ে রাখবো, এনে দিয়ে গেট ডাটা দেবো, এই যে 00 আসছে আমি এগুলো টাইপ করে বসাবো। আর যদি মনে হয় যে না, এটাও নার্সারির সাথে সেম টু সেম, তাহলে আমি এখানে গেট ডাটা দেবো, এই যে ফ্রম ক্লাস নার্সারি দিয়ে দেবো, দিলে আমার এটা চলে আসবে, সেভ দিয়ে দেবো। এরকম করে আমি আমার সকল ক্লাসের অ্যামাউন্ট গুলা সেট আপ করে দেবো। প্রথম আমি ফি এর খাতগুলো নিলাম, তারপর আমি সবগুলাতে অ্যামাউন্ট সেট আপ করে দিলাম। তাহলে আমার দুইটা কাজ শেষ হয়ে গেল। তারপরে আসতেছে আমার 3 নাম্বার কাজ, হচ্ছে অ্যাড পে স্লিপ টাইপ। পে স্লিপ বলতে আমরা যে মানি রিসিটটা প্রিন্ট করি, সেই মানি রিসিটের ভিতরে কি কি নামে টাকা কালেকশন করব, বা কি কি নাম থাকবে, খাত থাকবে। যেমন আমার অনেকগুলা খাত আছে। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান সেশন চার্জ কালেকশন করে, আপনাদের কিভাবে করেন আমি জানি না। অন্য বাইরের কিছু প্রতিষ্ঠান আছে সেশন চার্জ কালেক্ট করে বছরের প্রথম 4000, 5000, 7000 টাকা, প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন। এই সেশন চার্জের ভিতরে তাদের থাকে ডেভেলপমেন্ট ফি, তারপরে স্কাউট ফি, মিলাদ ফি, সিলেবাস, মনোগ্রাম, আরো অনেক কিছু মিলে, মানে এই সেশন চার্জের ভিতরে 7, 8টা, 10টা, 15টা খাত থাকে। এই খাতগুলাকে একটা নামে কালেক্ট করে, নামটা হচ্ছে কি? হ্যাঁ, সেশন চার্জ। হ্যাঁ, বা সেশন ফি, যে যেই নাম দেন। তাহলে আমি এই যে এখানে যেই নামে কালেক্ট করব, যে নামে আমি টাকাটা মানি রিসিটে দেখাবো, সেই নামটা আমি এখানে দেবো। যেমন আমি এর আগে নিয়েছি, ভিতরে নিয়েছি ফি এর খাত নিয়েছি টিউশন ফি, আর এখানে আমি দিলাম মান্থলি, মান্থলি টিউশন ফিস। তারপর মনে করেন আপনাদের এক্সাম হয় দুইটা সাধারণত, হাফ ইয়ারলি এক্সাম ফিস, অ্যানুয়াল এক্সাম ফিস। যদি পরীক্ষা 3টা হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তাহলে ওইভাবে নাম দিয়ে নিতে হবে। তারপরে আমরা এখানে কয়েকটা খাত নিয়েছি, 4টা খাত নিয়েছি মোটামুটি দেখার জন্য বা আপনাদেরকে বোঝার জন্য।
তাহলে আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের যতগুলা খাত, সাধারণত 8 থেকে 10টা মনে হয় থাকার কথা, সিজিডিএম এ কয়টা খাতে টাকা কালেকশন করে, হ্যাঁ এরকমই 8 থেকে 10টা খাত হয়। সেই খাতগুলো আপনারা যেই নাম মানি রিসিটে দেখাবেন সেগুলো এখানে নিয়ে নেবেন। এইভাবে যদি ভুল হয় এডিট করতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। তাহলে এটা চলে গেল আমাদের 3 নাম্বার কাজ। 3টা কাজ হয়ে গেল। কি কি কাজ করলাম? আমি প্রথম ফি এর খাত নিলাম, খাত অনুযায়ী ক্লাস অনুযায়ী টাকা বসালাম। এখন আমি যেই যেই নামে টাকা কালেকশন করব, মানি রিসিটে দেখাবো, সেই নামগুলো নিয়ে নিলাম, বা পে স্লিপ টাইপ যেটা বলি আর কি, সেটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে পে স্লিপ সেট আপ। এখন আমি এই যে কালেকশনের যে নামগুলো নিয়েছি এগুলোর সাথে আমার খাতগুলোকে ম্যাপিং করে দিতে হবে। হুম। ফি টাইপ গুলাকে, যেমন আমি এখানে ফ্রম একটা প্রথম নিলাম নার্সারি, ফ্রম ক্লাসও দিলাম নার্সারি। হ্যাঁ, অথবা এটা না দিলেও চলবে, পে স্লিপ আমি দিয়ে দিলাম হচ্ছে মান্থলি টিউশন ফিস। হ্যাঁ, গ্রুপ হচ্ছে এন এ, দিয়ে আমি গেট ডাটা দিলাম। এই দেখেন মান্থলি টিউশন ফি আমার যতগুলা খাত, 10টা 15টা 20টা সবগুলা নেওয়া থাকে, সব এখানে চলে আসবে, এবং এই নার্সারির জন্য অ্যামাউন্টটাও দেখাবে কত টাকা করে সেট আপ করা। আমি এখান থেকে এই মান্থলি টিউশন ফির ভিতরে কোন টাকাটা কালেকশন করব সেটা আমি সিলেক্ট করে দেবো। এখানে মাল্টিপল সিলেক্ট করার অপশন আছে, যদি আমি এটার সাথে স্কাউট সিলেক্ট করে দিই, প্রতি মাসে মাসে 1000 টাকা, সাথে স্কাউটের 200 টাকা, 1200 টাকা এই নামে কালেকশন হয়ে যাবে, মান্থলি টিউশন ফির নামে। তো সাধারণত মান্থলি টিউশন ফির ভিতরে আর কিছু থাকে না, শুধু মান্থলি টিউশন ফিটাই দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপরে আবার নার্সারি দিলাম মান্থলি টিউশন, হাফ ইয়ারলি এক্সাম, এন এ গ্রুপ। যদি গ্রুপ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়, তাহলে হাফ ইয়ারলি এক্সামের ভিতরে আসবে কি আমার এক্সাম ফি 400 টাকা। আবার এই একই ফি এনুয়াল এক্সামেও আসবে। এই একই ফি যদি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার যদি একই অ্যামাউন্টের টাকা হয়, তাহলে একই আসবে। আর যদি মনে হয় যে আমরা বছরে কিছু পরীক্ষা নেই, টাকা হচ্ছে কম, যেগুলাকে আমরা টিউটোরিয়াল এক্সাম বলি, হ্যাঁ দেখা গেছে 12 মাসে 6টা নেব, হ্যাঁ সেটার অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা। আর হচ্ছে 3টা পরীক্ষা নেব বা 2টা পরীক্ষা নেব, ইয়ারলি এক্সাম, হাফ ইয়ারলি এবং এনুয়াল, সেটা 500 টাকা, 1000 টাকা করে। তাহলে আমার এক্সাম ফি নিতে হবে দুইটা, একটা হচ্ছে টিউটোরিয়াল এক্সাম ফি আর একটা হচ্ছে সেমিস্টার এক্সাম ফি। তাহলে এই সেমিস্টার এক্সাম ফিটা যেটা অ্যামাউন্ট মিলবে সেটা হাফ ইয়ারলি এনুয়ালি দেবো। আর টিউটোরিয়াল এক্সাম ফি যেটা, সেটাকে ফার্স্ট টিউটোরিয়াল, সেকেন্ড টিউটোরিয়াল, এরকম করে 6টা টিউটোরিয়ালের পে স্লিপ তৈরি করব। পে স্লিপ তৈরি করে একটা খাতকে 6টার ভিতরে ম্যাপিং করে দেবো। যেমন এখানে আমি দিচ্ছি হাফ ইয়ারলিটাকে দিলাম, তারপর আবার আমি এই একই ক্লাস, একই অ্যানুয়াল এক্সাম দেব, দিয়ে হচ্ছে একই গ্রুপ দেব, গিয়ে গেট ডাটা দেব, দিয়ে আবার এই একই সেম এক্সাম ফিকে দেখিয়ে দেবো, যেহেতু আমার সেম অ্যামাউন্ট একই খাতে। হ্যাঁ, তাহলে আমার এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর আমাকে দিতে হবে অ্যানুয়াল এক্সামের পরে হচ্ছে সেশন ফি। সেশন ফিতে আমি যদি দেই, আমি এখানে দিতে পারি স্কাউট, মিলাদ, এডমিশন ফি, এরকম আরো যদি কিছু থাকে, সব মিলে আমি একটা সেশন ফির আন্ডারে টাকাগুলো নেব। তাহলে এই হচ্ছে আমার চতুর্থ কাজ। এই কাজ শেষ হওয়ার পরে আমি চাইলেই কালেকশন শুরু করে দিতে পারি। তবে তার আগে আমার আরো 2টা কাজ আছে, যেটা মানে করতেই হবে এরকম না, যদি আপনার প্রয়োজন হয় আপনি করবেন, প্রয়োজন না হলে আপনি করবেন না। দেখা গেছে আপনার প্রতিষ্ঠানে আপনি কাউকেই ওয়েভার দেন না, কারো কোনো টাকার ডিসকাউন্ট নাই, তাহলে আর আপনার এটা প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় যে আপনার প্রতিষ্ঠানে আপনি কাউকে ওয়েভার দিবেন, তার ফি আছে 1000 টাকা, আমি তার কাছ থেকে কালেকশন করব 500 টাকা, অথবা তার ফি আছে 1000 টাকা, আমি তার কাছ থেকে কোনো টাকাই কালেকশন করব না, ফুল ফ্রি করে দেব, তাহলে আমি এখানে ওয়েভারের এই 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে ওয়েভার টাইপ নেব, যেমন ওয়েবারের কিছু টাইপ সাধারণত পুওর ওয়েবার, মেরিট ওয়েব। হ্যাঁ, আপনাদের যেটা, হ্যাঁ যারা পেমেন্ট করে, পেইড করে পরে, তাদেরকে যে ওয়েবারটা দিবেন সেটাকে আপনারা কি নাম বলতে পারেন, বা কি কারণে ওয়েবারটা দিচ্ছে। হুম। তো পুওরের কারণে না, বা মেরিটের জন্য না, বা এটা আলাদা কি নামে আপনারা মেনশন করতে চাচ্ছেন, একজন দুজন যদি একটু অ্যাডভাইস দিতে পারেন তাহলে সুবিধা হয়। আচ্ছা, আমি এখানে 2টা ওয়েবার টাইপ নিচ্ছি, হ্যাঁ আপনারা আপনাদের মতন প্রয়োজন মতন যা লাগে আপনারা নিয়ে নেবেন। তারপর ওয়েবার টাইপ নেওয়ার পরে আছে ওয়েবার সেটআপ। আমি যেই ক্লাসের, যেই গ্রুপের, যেই সেকশনের ওয়েবার টাইপ দিলাম যে মেরিট ওয়েবার,
দিয়ে আমি গেট ডাটা দিলাম। আমার এখানে ফি এর খাতগুলো চলে আসছে, আর ডান পাশে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লিস্ট চলে আসছে। সাপোজ মনে করেন আমার এই যে, হ্যাঁ, রোল নাম্বার 1, তাকে আমি মেরিট ওয়েবার দিতে যাচ্ছি, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। আমি তাদেরকে ওয়েবার দেবো কত পার্সেন্টেজ। দেখা গেছে আমি জানি 50% দেবো, তাহলে আমি এখানে ডাইরেক্ট 50% দিয়ে সার্ভ দিতে পারি। একবারে 50% দিয়েছি, 1,000 টাকা, ওয়েবার অ্যামাউন্ট 500, স্কাউটের 200, এটাতে মিলাতে এত এত এত। অথবা যদি মনে হয় যে না, তাকে সবগুলোতে দেওয়া হবে না, শুধু মনে করে না, তাকে দেওয়া হবে হচ্ছে টিউশন ফিতে 1,000 টাকা আছে তার, প্রতি বছর টিউশন ফি 1,000 টাকা, 500 টাকা ওয়েবার করে দেবে। দিয়ে এখানে দেখেন এক্সপায়ার ডেট, কোন মাস পর্যন্ত তার ওয়েবার চলবে, যে এই বছরের ডিসেম্বর পর্যন্ত। এরকম দিয়ে আমি তাকে যদি সেভ দিয়ে দেই, আমি যতবার পে স্লিপ, ওই যে স্টুডেন্টের পে স্লিপ যেটা বা কালেকশনের জন্য ফি জেনারেট করব, ততবার এই 3 জনের ফি জেনারেট হবে অর্ধেক টিউশন ফিটা, শুধু টিউশন ফি। আর অন্যগুলোতে কিন্তু ফুল জেনারেট হবে। তো আমি এটা সেভ দিয়ে দিলাম। দেখ, এটা সার্ভারে হয়তো কোনো ইস্যু আছে, যে কারণে এটা ঘুরতেছে, এটা আসলে একটু দেখে দিতে হবে। হ্যাঁ, আমি দেখে দেবো। যাই হোক, এভাবে ওয়েবার দেওয়ার পরে ওয়েবার সেট আপ হয়ে যাবে। তারপরে আমার যে 4টা এবং ঐচ্ছিক 2টা, এই 2টা মিলে ফিস সেটিং এর 6টা সেটিং সবগুলোই হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাকে যে কাজ করতে হবে, উপরে যে স্টুডেন্ট অ্যাকাউন্টে চলে আসতে হবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে জেনারেট পে স্লিপ এই অপশনে চলে আসবে। এখান থেকে আমরা স্টুডেন্টের পে স্লিপ গুলো জেনারেট করবো। এখানে দেখেন প্রথমে আসে মাস, তারপরে ইয়ার, তারপরে লাস্ট পেমেন্ট ডেট। এরকম আমি যেমন সিলেক্ট করলাম, এখন চলতেছে মে মাস। হ্যাঁ, এই যে এখানে অটোমেটিক চলে আসছে মে 2025, লাস্ট পেমেন্ট ডেট আছে 5/20/2025, মানে মে মাসের 20 তারিখ পর্যন্ত লাস্ট পেমেন্টের ডেট। ক্লাস দিলাম আমি নার্সারি, গ্রুপ দিলাম NA, পে স্লিপ দিলাম। এখানে অনেকগুলো পে স্লিপ আসছে, এখানে একটা ফিল্টার দিয়ে দিতে হবে। এখানে সকল প্রতিষ্ঠানের পে স্লিপ গুলো মনে হয় মিলেমিশে চলে আসছে। ইয়ার দিলাম 2025, গেট ডাটা দিলাম। দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, সেশন ফিতে আমরা কি কি দিয়েছিলাম সেগুলা সবগুলা যদি যোগ করি, আমরা একটু দেখে আসি। বেসিক সেটিং, ফিক্স সেটিং, পে স্লিপ সেট আপ, এখান দিয়ে অন্য একটা পেজে নিয়ে যাব। নার্সারি, নার্সারি পে স্লিপ দিলাম, সেশন ফি, গ্রুপ দিলাম NA। সেশন ফিতে আমরা দিয়েছিলাম 500 টাকা, আর হচ্ছে মিলাদ 100 টাকা, আর স্কাউট ফি 200 টাকা, 500, 600, 700, 800 টাকা। তাহলে আমাদের অ্যামাউন্টটা ঠিক আছে। এখন আমি এখানে অল সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিলে এই স্টুডেন্টের সেশন ফিটা মে মাসে জেনারেট হয়ে যাবে। তো মে মে মাসে তো আর সেশন ফি হয় না, সেশন ফিটা হয় জানুয়ারি মাসে, সাধারণত বছরের প্রথম কালেক্ট করা হয় আর কি। তো আমরা মে মাসে একটা মান্থলি টিউশন ফি জেনারেট করে কালেকশনের অপশনটা দেখাচ্ছি। মে মাস, ক্লাস নার্সারি, গ্রুপ NA, পে স্লিপ। আচ্ছা, মান্থলি টিউশন ফিস 2025, 1,000 টাকা করে ওয়েবার দেওয়া নেই কারো। ওয়েবার দেওয়া থাকলে ওয়েবার চলে আসতো। এখন যদি আমি এটা অল সিলেক্ট করি, জেনারেট দেই, তাহলে এদের মান্থলি টিউশন ফিটা জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে গেলে আমি কালেকশন করতে পারবো। এই জেনারেট দিয়ে দিলাম। এখন আমি এই ফিটা জেনারেট হয়ে গেছে। এখন আমি একটা স্টুডেন্টের ক্ষেত্রে দেখি, স্টুডেন্ট অ্যাকাউন্ট।
পে স্লিপ কালেকশন, ক্লাস দিলাম নার্সারি, গ্রুপ দেবো আচ্ছা। এই নার্সারিটা ছিল সেকশন এন এ, স্টুডেন্ট রোল। তো এবার এই যে মে মাস মান্থলি টিউশন ফি 1,000 টাকা। এখন যদি এটাকে আমি এই পাশে কালেকশন করতে নিয়ে যাই, আমার এখানে যতগুলো ফি জেনারেট করা থাকবে সবগুলো নিচে নিচে থাকবে। আমি অ্যারো চিহ্ন এই যে এখান থেকে সিলেক্ট করে করে যেগুলো দরকার অ্যারো চিহ্ন দিয়ে এই পাশে নিয়ে আসবো। এখন আমি মান্থলি টিউশন ফি 1,000 টাকা, ওয়েবার জিরো, পে 1,000 টাকা, রিসিপ্ট অ্যামাউন্ট জিরো, কারেন্ট পে কত টাকা দেবো, এখানে আমি 500 টাকা দিতে পারি। 500 টাকা দিলে আমার কারেন্ট পে 500 টাকা দেখাবে আর ডিউ 500 টাকা থেকে যাবে। আমি ফুল অ্যামাউন্ট দিয়ে দিতে পারি 1,000 টাকা। যে টাকাটা দিবে সে টাকাটা এখানে টাইপ করে লিখে এখানে সেভ বাটন ক্লিক করলেই কালেকশনটা হয়ে যাবে। এই যে মানি রিসিপ্টটা চলে আসছে, আপনারা কি মানি রিসিপ্টটা দেখতে পাচ্ছেন? মানি হ্যাঁ, দেখা রিসিপ্টটা, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে দেখেন এই ডিটেলসে দেখতে লেখা আছে, পাচ্ছি। ডিটেলসে লেখা আছে একটা খাত। ওই যে আমি যেটা পে স্লিপ নাম দিয়েছিলাম এখানে কিন্তু দেখেন ফি এর নামটা আসেনি, ফিটা নিয়েছিলাম টিউশন ফি, আর পে স্লিপের নামটা নিয়েছিলাম মান্থলি টিউশন ফি। এখানে যদি আমি এক্সাম নেই, হাফ ইয়ারলি এক্সাম, অ্যানুয়াল এক্সাম, এগুলো আসবে, কিন্তু ভিতরে যে ফি এর খাত এক্সাম ফি সেটা আসবে না। হ্যাঁ, এক্সাম ফি একটাকেই আমি 3টা এক্সামে 4টা এক্সামের নামে কালেকশন করতে পারবো, এরকম করে কালেকশন হয়ে আসবে। তাহলে আশা করি মোটামুটি প্রথম থেকে শুরু করে আপনাদের এতটুকু পর্যন্ত সবটাই বুঝতে পেরেছেন। যতটুকু দেখিয়েছি। এখন আচ্ছা কালেকশন করার ভাইয়া, পরে, কালেক্টেড কালেক্টেড বাই ওই যে ওখানে কি আমাদের কিছু নাম আসবে, আমাদের যে অ্যাকাউন্টেন্ট আছে তার নাম আসবে? হ্যাঁ কালেক্ট বাই তার নাম আসবে বলতে কি মানি রিসিটে? হ্যাঁ, জি জি জি। জি আসবে, কোন ইউজার থেকে করতেছে সেই অনুযায়ী, এবং সফটওয়্যারও ডাটা থাকবে কোন ইউজার। আমি শেষ করি তারপরে বলতেছে। হ্যাঁ, এখন আপনি কালেকশন করলেন, করার পরে আপনার আরো কয়েকটা কাজ আছে। কি কাজ আছে? 1 নাম্বার কাজ হচ্ছে সারাদিন তো আপনি কালেকশন করলেন, কালেকশন করার পরে টাকা তো আপনার পকেটে রাখছেন বা আপনার ড্রয়ারে রাখছেন, টাকা কিন্তু প্রতিষ্ঠানে জমা হয় নাই। এই যে আমি একটু আগে একটা ফি কালেকশন করছি, এই প্রতিষ্ঠানে যদি জেনারেল অ্যাকাউন্টে গিয়ে দেখি ক্যাশের ব্যালেন্স জিরো দেখাবে। কেন? টাকা তো এই প্রতিষ্ঠানের ক্যাশে এখনো জমা হয়নি, টাকা আছে আপনার কাছে, ক্যাশিয়ার যিনি বা যিনি দায়িত্বরত আছেন, যিনি কালেকশন করতেন তার কাছ থেকে। উনি যখন দিন শেষ করবে, সারা দিনের কালেকশন হয়ে যাওয়ার পরে উনি যখন ট্রান্সফার টু অ্যাকাউন্ট দেবে, ট্রান্সফার টু অ্যাকাউন্টে গিয়ে ডেট দেবে, আজকের ডেট। ক্লাস দেওয়ার কোনো দরকার নাই, হেড আইডি দেওয়ার দরকার নেই, এন্ট্রি বাই, হ্যাঁ যিনি এন্ট্রি করেছে যেমন, দিয়ে প্রিন্ট দিতে হবে। এখানে এন্ট্রি বাই দিতে হবে, আজকে আমি এন্ট্রি করেছি এটা কোন আইডি দিয়ে, সিটিএল অ্যাডমিন, সিটিএল অ্যাডমিন। আচ্ছা এখানে একটু সমস্যা আছে, এখানে সিলেক্ট করার অপশন পাচ্ছে, এটা ড্রপ ডাউনে সবগুলা নাম চলে আসছে। সিলেক্ট করার অপশন থাকবে, সেখান থেকে একটা সিলেক্ট করব। আপনি আপনার নিজেরটা সিলেক্ট করবেন, করে আপনি ট্রান্সফার টু অ্যাকাউন্ট দিবেন। ট্রান্সফার টু অ্যাকাউন্ট দিলে আপনার এই টাকাটা ট্রান্সফার হবে, গিয়ে ক্যাশে যাবে। ক্যাশে যাওয়ার পরে আপনার ক্যাশের যিনি দায়িত্বরত বা ভাউচার পোস্টিং এর যিনি দায়িত্ব করে জেনারেল অ্যাকাউন্টসের, প্রতিষ্ঠানের প্রধান বা যে থাকতে পারে, হ্যাঁ উনি জেনারেল অ্যাকাউন্টসে যাবে। জেনারেল অ্যাকাউন্টসে গিয়ে এখানে দেখবে ভাউচার পোস্টিং, ভাউচার পোস্টিং একটা ভাউচার আসবে। উনি সেটা দেখবে যে আজকে অমুক স্টাফ বা অমুক ক্যাশিয়ার বা অ্যাকাউন্টস অফিসার যিনি, উনি সারাদিনে এই খাতে এত টাকা কালেকশন করেছে এবং সেই টাকাটা ক্যাশে জমা দিচ্ছে। উনি টাকাটা বুঝে রেখে ভাউচারটা পোস্ট করে দেবে। পোস্ট করে দিলে এই টাকাটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসে যোগ হবে। এই ভাউচার পোস্টিং করার আগ পর্যন্ত এই টাকা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসে যোগ হবে না। এটা যিনি দায়িত্বরত ব্যক্তি আছে ওনার কাছেই থাকবে, উনি দেখতে পাবে, ওনার কাছে আছে। যেমন স্টুডেন্ট অ্যাকাউন্টসের যাই, রিপোর্ট, এখানে এই যে 1,000 টাকা কালেকশন, ডেইলি কালেকশন রিপোর্ট আছে। হ্যাঁ, ট্রান্সফার ইনকোয়ারিতে এখানে ওই একই সমস্যা, একটু সমস্যা আছে, এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার অপশন লাগবে আর কি। এগুলা সবগুলা নাম চলে আসছে, যাক এটা আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি, সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এই ট্রান্সফার করা পর্যন্ত এবং ভাউচার পোস্টিং করা পর্যন্ত একটা দিনের অ্যাকাউন্টসের পুরো কাজের সমাপ্তি আর কি। তাহলে সেটিংস থেকে শুরু করে কালেকশন পর্যন্ত, জেনারেট জেনারেট করে কালেকশন করা পর্যন্ত, এবং দিন শেষে কালেকশন করে ট্রান্সফার। একটা ভালো কথা, সারা দিনের কালেকশনের টাকা দিন শেষে প্রতিদিন একটা প্রতিদিন ট্রান্সফার করতে হবে।
আপনি আজকে যদি টাকা ট্রান্সফার না করেন, ব্যাংক গেটে গিয়ে কালকে টাকা ট্রান্সফার করতে পারবেন না, সমস্যা হবে। দিনের হিসাব আপনাকে দিনে ক্লোজ করে দিতে হবে, সেটা দুপুরে হোক, বিকালে হোক, বা সন্ধ্যায় হোক, যখনই হোক। ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ট্রেনিং সেশনটা। আপনাদের এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাকে বলেন, আমি আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। জি, আসসালামু আলাইকুম। টিজে মানিকগঞ্জ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আমরা যেটা দেখলাম এখানে যে আপনি বললেন যে আমাদের যে জমা দিতে হবে, যেটা ট্রান্সফার করতে হবে টু অ্যাকাউন্টসে, ওটা জি, দেওয়ার পরে পে স্লিপটা জমা করলে আমাদের ক্যাশে জমা হবে টাকাটা। জি। কিন্তু আমাদের এখানে হচ্ছে আমাদের টাকাটা সরাসরি ব্যাংকে জমা দিতে হয়, আমরা ক্যাশে টাকাটা দেখাইতে পারি না। সেই ক্ষেত্রে কি করব? ব্যাংকে জমা দিতে হয় বলতে আপনাদের স্টুডেন্ট টাকা কি গিয়ে ব্যাংকে জমা দিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, সরাসরি ব্যাংকে জমা দিতে হয়, অথবা আমরা যদি এটা জেনারেট করি সেটা হুম। আমাদের ব্যাংকে দেখাইতে হয়। আমরা নগদ টাকা গ্রহণ দেখাইতে পারি না। সেই ক্ষেত্রে আচ্ছা। কি করব? আপনার, আমি যেটা একটু জানতে চাচ্ছি, আপনারা কি প্রতিষ্ঠানে ক্যাশ কালেকশন করেন, নাকি স্টুডেন্টদেরকে প্রে স্লিপ প্রিন্ট করে দিয়ে দেন, সেটা নিয়ে তারা ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়? হ্যাঁ, অনেকটা এরকমই, তারা ব্যাংকে টাকাটা জমা দিবে। আচ্ছা, তারা ব্যাংকে টাকা জমা দিলে তাদেরকে এরকম এখানে লিস্টে আসেনি পে স্লিপ না এটা। হ্যাঁ, আপনারা একটা পে স্লিপ প্রিন্ট করে দেন, যেটাতে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টুডেন্ট কপি, একটা হচ্ছে ব্যাংক কপি, আর একটা হচ্ছে স্কুল কপি। সে টাকাটা নিয়ে ব্যাংকে জমা দেয়। ব্যাংকে জমা দেওয়ার পরে আপনাকে আয়সা ব্যাংকের কপিটা রেখে দেয়, স্টুডেন্টের কপিটা রেখে আপনাদের প্রতিষ্ঠানের কপিটা আপনাদেরকে জমা দেয়, এটাই তো? জি জি আচ্ছা, আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা এই যে পে স্লিপ কালেকশনটা করবেন না। আপনার প্রথম হবে প্রিন্ট আনপেড পে স্লিপ। এখানে এসে প্রতি স্টুডেন্টের ক্লাস অনুযায়ী ধরে পে স্লিপ প্রিন্ট করবেন। তিন পার্টের পে স্লিপ আসবে এখানে। এটা প্রিন্ট জি। করে স্টুডেন্টদেরকে দিয়ে দেবেন। তারা এই টাকাটা হুম। নিয়ে ব্যাংকে জমা দেবে। জমা দেওয়ার পরে তারা আপনার পার্টটা এনে আপনাকে দেবে। আপনাকে যে পার্টটা দেবে সেই পার্টটা দেখার পর আপনি এখানে কালেক্ট করবেন, এই যে পে স্লিপ কালেকশন। ঠিক আছে। জি। এখান থেকে কালেকশন করবেন, এখানে আমরা আপনাকে কালেকশন করার পরে আপনি এটা ট্রান্সফার দিবেন ব্যাংকে। ট্রান্সফার টু ব্যাংক। ট্রান্সফার টু ব্যাংক দিবেন। এখন ট্রান্সফারের যে অপশন, ট্রান্সফার টু অ্যাকাউন্টস যেটা আছে না, সেটা এখানে জি। ব্যাংকের অপশন পাবেন। আপনি ব্যাংকে ট্রান্সফার দিয়ে দিবেন। তাহলে আপনার ওই টাকাটা ডিপোজিট হবে ব্যাংকে, কিন্তু আপনাকে ওই পে স্লিপ গুলো কালেক্ট দেখাতে হবে আর কি। হুম, জি বুঝতে পারছি। ঠিক আছে। জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে কি? বুঝতে পারেননি এরকম আর কারো কোনো কোশ্চেন, কোনো কিছু জানার? আমরা কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্টস এর উপর আজকে এটা দ্বিতীয় দিনের সেশন করতেছি। আশা করি আপনারা যারা এর আগেও ছিলেন, আজকেও আছেন, মোটামুটি পুরোটাই বুঝতে পারবেন। ঠিক আছে। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন করবো। হ্যালো, জি, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি ওয়ালাইকুম আর এস আসসালাম। স্কুল বগুড়া থেকে বলছিলাম। জি, বলুন। আমাদের এইখানে তো দুইটা কালেকশন আছে। একটা হচ্ছে মানে পেইড স্টুডেন্ট স্কুলের থেকে একটা কালেকশন হয়, আর একটা হচ্ছে যে সিজেডএম যে স্কলারশিপ দেয়। জি। দুইটা বিষয়। তা হ্যাঁ, দেখ, এই জায়গায় যে পোস্টিং গুলো, এটা কাদের ক্ষেত্রে এইগুলো? এটা সবার ক্ষেত্রে। সিজেডএম থেকে যে টাকাগুলো দেয় সেগুলো তো জি। আপনার স্টুডেন্টের ফি হিসাবে কালেক্ট দেখান। দেখানোর পরে হ্যাঁ। তারপরে আপনারা প্রতিষ্ঠানে খরচ করবেন। সিজিটিএম তো আপনাকে থাউকা কোনো টাকা দিয়ে দেন, আপনাকে স্টুডেন্ট অনুযায়ী মান্থ অনুযায়ী টাকা দেয়। আপনি জি। যেই মাসে যেই ক্লাসের যতজন স্টুডেন্টের জন্য টাকা পাইছেন সেটাকে পে স্লিপ কালেকশন দেখে আপনার জেনারেল অ্যাকাউন্টে ঢুকবে। জেনারেল অ্যাকাউন্ট থেকে আপনি আবার কোন কোন খাতে খরচ করতেছেন সেই টাকা সেটা দেখতে পারবেন, এবং সেই অনুযায়ী খরচ এন্ট্রি দিতে হবে। যখন আমরা জেনারেল এখন অ্যাকাউন্টের পার্টটা করব সেটা বুঝতে পারবেন। এখন এইখানে ধরেন একটা নার্সারিতে 10 জন স্টুডেন্ট আছে। এই দশ জি। জন স্টুডেন্ট, আমি সিজেটেম যে টাকা দেয় সেই টাকাটার কথা বলছি। এই 10 জন স্টুডেন্টের টাকা কি একসাথে পোস্টিং হবে? বিভিন্ন 10 জন খাত আছে। এই খাত খাত ধরে ধরেই তো, তা এতক্ষণ তো আমরা তো খাত জেনারেট করলাম, সেই খাত অনুযায়ী পে না, স্লিপ তৈরি করলাম। ঠিক আছে, খাত ধরে দিব, তাই সেইটা কি টোটাল ফিগারটা 10 জনের যে টাকাটা আসবে সেটা? কেন 10 জনেরটা একজন না, আলাদা আলাদা না, করে করব? প্রত্যেক একজনের স্টুডেন্টের আলাদা আলাদা। আলাদা করে। হ্যাঁ। হ্যাঁ, এই একটা বিষয়। আর একটা বিষয় আছে কেন, যে ধরেন এই যে অ্যাডমিশন ফি, তারপরে এইগুলো
সিজেডিএম প্রতি মাসেই দেয়? হ্যাঁ দেয়, প্রতি মাসে আপনি জেনারেট করবেন, প্রতি মাসে কালেক্ট করবেন, কোনো সমস্যা নেই। জি সেটাই আর কি। জি আপনাদের জি। সাধারণত আমি জানি 10টা খাত বা 9টা খাত মনে হয় আছে যেগুলোতে হ্যাঁ হ্যাঁ। বরাদ্দ করা। যেমন এডমিশন ফিও আপনারা প্রতি মাসে মানে 50 টাকা এই করে মানে। কোচিং গুলো প্রতি প্রতি মাসেই দিত? হ্যাঁ হ্যাঁ, একটা ফিক্সড অ্যামাউন্ট আসে প্রতি মাসে এটা। যেমন মনে করেন সাধারণত অন্য প্রতিষ্ঠান 500 টাকা এডমিশন ফি নেয়, আপনারা জি 50 জি। টাকা করে 12 মাস নেন, হ্যাঁ হ্যাঁ। একই ভাগ করে নিচ্ছেন। জি জি। তা আপনি জি জি। অন্য প্রতিষ্ঠান টিউশন ফি 12 মাস জেনারেট করে, আর আপনি আপনার সকল ফি 12 মাস জেনারেট করবেন এবং জি জি। একই অ্যামাউন্টে কালেক্ট করবেন। জি জি জি। জি আসসালামু আলাইকুম। ঠিক, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ, জেনারেল অ্যাকাউন্টস এর অন্য যে সেটিংস গুলো আছে আমাকে চাইলে এর পরবর্তী সেশনে অ্যাড করবে। আমি জি নিউলি জয়েন তো এই জন্য পরবর্তী কোনো সেশন হলে আমাকে ইনভাইট করবেন, আমি নিউলি জয়েন এই জন্য। আচ্ছা, ইনভাইট বলতে এটা গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে দেখে একটু জয়েন করতে হবে, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা করে চিনি না, বা ইনভাইটেশন না না, দেওয়া আপনি সম্ভব না। গ্রুপে দিলে হবে না, আপনি গ্রুপে দিলে হবে। হ্যাঁ গ্রুপে, প্রত্যেকটা ট্রেনিং এরিয়া গ্রুপে দিয়ে দেওয়া হয়, সিজেডএম এর গ্রুপ যেটা আছে সেই গ্রুপে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ আমি একটু সবার উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি। সো আমাদের এটা একটা ট্রেনিং সেশন ছিল। এইটার পরে আমি রিকোয়েস্ট করব যে এখন যেহেতু স্কুল অন আছে, অফিস কাজ চলতেছে, কাজে সবারই অনেক ব্যস্ততা আছে। সো একজন দুইজন করে আমরা নিজেদের মধ্যে যদি একটু পেয়ার করে নিই, যেমন জাবির যেহেতু নতুন, তারপরে রবিউল কিছুটা পুরানো আছে, হ্যাঁ আবার এভাবে করে কিছু নতুন কিছু পুরানো আছে। নিজেদের মধ্যে যদি আমরা একটু, আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে কিছু কাজ, কারণ নতুন হওয়ার কারণে যিনি ডেভেলপার উনি তো পুরো জিনিসটা সম্পর্কে থরো, কাজে উনি যেভাবে মানে স্টেপ বাই স্টেপ একটা পর একটা বলে যাচ্ছেন, আমাদের অনেকের জন্য হয়তো জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকে আমরা হেডিং গুলাই আজকে প্রথম দেখলাম। সো সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, এখন যখন সেশনটা শেষ হবে আপনারা নিজেরা কিছু স্টাডি করেন, দুই চারটা এন্ট্রি দেওয়ার চেষ্টা করেন, প্রবলেম যেগুলো পাবেন ওগুলো একটু নোট করেন। করার পরে কোনো একটা সময় বিকালের দিকে অথবা সন্ধ্যার পরে মানে নিজেদের মধ্যে, যে অন্য আরেকজন অ্যাকাউন্টসে যিনি কাজ করছেন তার সাথে একটু কথা বলে আপনার প্রবলেমগুলো ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করবেন। এবং এইটা কখনো পেন্ডিং রাখবেন না যে ঠিক আছে এটা আগামী সপ্তাহে করব, তার পরের মাসে করব, ঈদের পরে করব, তাহলে কিন্তু আর কখনোই এটা শেখা হবে না। আমার অনুরোধ থাকবে, এটা যেটা আপনারা অ্যাকাউন্টস রিলেটেড কাজগুলো করছেন, তারা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেন, যে আমরা দ্রুত সবচেয়ে ভালো হয় যদি এক সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি ভাবে একটা কনফিডেন্স গ্রো করতে পারি। সো আমিও আপনাদের সাথে থাকবো, যদি প্রবলেম হয় আমাকে জানাবেন। আর এটার একটা রেকর্ড নিশ্চয়ই, যেটা আজকে করা হয়েছে এটা আমি সাইবারডেনকে অনুরোধ করবো ওনার জন্য রেকর্ডটা আমাদের গ্রুপে শেয়ার করে দেন, বা কোনো একটা লিংক দিয়ে দেন, যাতে কারো যদি কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয় ওনারা যাতে ওই লিংক থেকে ওটা হেল্পটা নিতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটার পুরো রেকর্ডটাই আমি দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করতেছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে নোট করে রাখবেন, পরবর্তী যে জেনারেল অ্যাকাউন্টসের যে সেশন হবে তার আগে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো আসসালামু থাকবেন আলাইকুম আপনারা। ভাই, ওই যে ক্যাটাগরির কথাটা বলছিলেন, ওই যে রেসিডেন্সিয়াল নন হ্যাঁ রেসিডেন্সিয়াল, হ্যাঁ, এটা কি একটু? সেটা অ্যাড করে দিয়ে আমি গ্রুপে জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।